সুপ্রিম কোর্ট ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভের তোড়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে বিচারপতি আশফাকুল ইসলাম। ঘরে ঘরে পীরগঞ্জের সাইদের মতো বীর জন্মালে সোনার বাংলা গড়তে সময় লাগবে না, রংপুরে বললেন ডক্টর ইউনূস। পরিবারের সাথে সাক্ষাৎ। সেনা প্রহরায় দেশের বিভিন্ন থানার কার্যক্রম শুরু, সুযোগ সুবিধা সহ পুনর্বহাল না করলে আত্মহত্যার হুমকি 15 বছরে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের। খালেদা জিয়াকে আরো আগেই মুক্তি দেওয়া উচিত ছিল, শেখ হাসিনা পদত্যাগ করেননি, বিদেশি গণমাধ্যমকে বলেছেন সজীব ওয়াজেদ জয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের তোড়ে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 5 জন বিচারপতি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হচ্ছে আশফাকুল ইসলামকে। এর আগে ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত সুপ্রিম কোর্ট ঘেরাও করে বিক্ষোভকারীরা। এর এক পর্যায়ে দুপুর 12:30টার দিকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল হাসান। রিপোর্ট শুভ মাহফুজের। শিক্ষার্থীদের কাছে তথ্য আসে, পদত্যাগের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি জটিলতা ফেলতে নীরবে ফুলকোর্ট মিটিং ডাকেন ওবায়দুল হাসান, যা মোকাবেলায় আরও তেজি হয়ে রাজপথে নামে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেয়া শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গা থেকে জড়ো হতে থাকে কার্জন হল এলাকায়। স্লোগানে স্লোগানে তাদের মিছিল এগোতে থাকে সুপ্রিম কোর্টের দিকে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতির পদত্যাগের দাবিতে সকাল 10:30টার দিকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুহূর্তেই ঘেরাও করে সুপ্রিম কোর্ট এলাকা। তিনি মনে হয় অভিমান করেছেন হাসিনার মতো পদত্যাগ করবে না, হাসিনার মতো পরিণতি হবে এখন মনে হয় বুঝতে পেরেছেন। আপিল বিভাগের 6 জন সহ 7 জনের পদত্যাগ নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়ব। বিভিন্ন জায়গা থেকে তারা চেষ্টা করছে এখনো এই আন্দোলনকে প্রতিহত করার এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। আমরা রাজপথে থেকে তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, ছাত্র জনতা এখনো ঘরে উঠে যায়নি। রাজপথে রক্ত দিয়েছে পতনের জন্য নয়, তারা রক্ত দিয়েছে এই ফাঁসিবাদী ব্যবস্থার সাথে জড়িত শেখ হাসিনার যত পাঁচটা গোলাম ছিল সকলের পদত্যাগ নিশ্চিত করার জন্য। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবীরাও। আমাদের যে ছাত্র জনগণের গণ অভ্যুত্থান হয়েছে সেটা ইনশাআল্লাহ প্রাথমিক বিজয় হয়েছে। এরপরই দুপুর 12:30টার দিকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাদের জন্য আমি আরো জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগ পত্রই পেয়েছি, অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই। আপনারা সবাই শান্ত থাকবেন, দেশের সম্পদ নষ্ট করবেন না। পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলা 2টার দিকে আনন্দ মিছিল নিয়ে হাইকোর্ট এলাকা ছাড়ে শিক্ষার্থীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের রংপুরের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আজকের বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ। বাংলাদেশের ঘরে ঘরে বীর আবু সাইদের জন্ম হলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আন্দোলনের সকল হত্যার বিচারের আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। রংপুর থেকে আরো জানাচ্ছেন রকুনুজ্জামান, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী প্রতিবাদের মধ্যে গত 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। আবু সাইদের এই আত্মদানের মধ্য দিয়ে সারা দেশে ছাত্র জনতার আন্দোলন উত্তাল রূপ নেয়। পরবর্তীতে ছাত্র জনতার এই আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস।
পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাসায় আসেন তিনি। বাসার সামনে আবু সাইদের কবর জিয়ারত করে সাইদের বাসায় তার পরিবারের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবু সাইদের হত্যাকারীদের বিচারের আশ্বাসও দেন তিনি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাইদের পরিবারের হাতে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আবু সাইদের স্বপ্নই ছাত্র জনতার স্বপ্ন, তা বাস্তবায়ন করাই এখন মূল দায়িত্ব। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে, মারেন, গুলি করছে, একটু টল করছে, আবার ধরছে, তারপর আরেক এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সেই বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন। এরপর রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এখানে ছাত্র শিক্ষকদের সাথে মতবিনিময়ে ছাত্র তরুণদের স্মরণ করিয়ে দেন এই অর্জন যেন কেউ ব্যর্থ করে দিতে না পারে। বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে, এই জন্যই আবু সাইদ এত মহান। সে বড় জিনিসের স্বপ্ন দিয়েছে, সেই জন্য বুক পেতে দিয়েছে, মারো, কি করবা। সেই স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি। সে তো পালিয়ে যেতে পারতো, মাফ করে দেন আমারে বলতে পারত, বলতে নেই, দাঁড়িয়ে গেছে। তারপরে তোমরা যখন দাঁড়িয়ে গেছো আর দেশে আটকে রাখতে পারেনি, এই দ্বিতীয় বিজয়টা আসলো। সেই জন্য আমি বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি, যে স্মরণ করাচ্ছি, এবার যেন ব্যর্থ না হয়। কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে, বহু লোক। তা তোমরা জানো, তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য। পরে রংপুর মেডিকেলে আন্দোলনে আহত শিক্ষার্থী সহ সাধারণের চিকিৎসার খোঁজ খবর নিতে রংপুর মেডিকেলে যান প্রধান উপদেষ্টা। শেষে সার্কিট হাউসে রংপুরের আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর বিকেলের দিকে হেলিকপ্টার যোগেই ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, রংপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ৭৪ জনের মধ্যে ৩৪ জন সুস্থ হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলে নিশ্চিত করেছেন সিএমএইচ এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল AKM মশিউল মুনির। সিএমএইচ এর চিকিৎসাধীন ৭৪ জনের মধ্যে ৪০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাকি ৩৪ জন অসামরিক রোগী রয়েছেন বলেও জানান তিনি। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে সিএমএইচে রেফারডকৃত সকল রোগীকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল AKM মশিউল মুনির। এ সময় জানানো হয়, এসব রোগীর মধ্যে ১৭ জনের জটিল অস্ত্রোপচার এবং অন্যদের জরুরি জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময় জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সামরিক, বেসামরিক এবং অসামরিক রোগীদের চিকিৎসা সেবায় একটি বিশেষায়িত চিকিৎসক দল সেবা প্রদান করছে। আমাদের একটা বিশেষজ্ঞ চিকিৎসক দল তৈরি করা আছে এবং তারা ৩ শিফটে বিভিন্ন সময় অনেক গভীর রাত পর্যন্ত বিভিন্ন আহত এবং রোগীদের চিকিৎসা প্রদান করেছেন। আমরা এখন পর্যন্ত সর্বমোট ৭৪ জন রোগীর চিকিৎসা প্রদান করেছি। তার ভিতরে ৪০ জন হচ্ছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকি ৩৪ জন হচ্ছেন অসামরিক ব্যক্তিবর্গ। এর ভিতরে ৮ বছরের বাচ্চা থেকে বয়স্ক অনেক ৬০-৬৫ বছর বয়স্ক পর্যন্ত রোগী আছেন। সেনা প্রহরায় শুরু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। চট্টগ্রামের সেনাবাহিনী নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতায় থানায় ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা। ৩৩ থানার মধ্যে ১৮ থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে কার্যক্রম। আগের ভুল শুধরে পুলিশ বাহিনী এখন জনবান্ধব হবে বলে আশা সুশীল সমাজের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। সাম্প্রতিক ছাত্র জনতার গণ আন্দোলনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের কিছু থানা। এতে বিঘ্নিত হচ্ছে পুলিশের কার্যক্রম। থানায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামের প্রত্যেকটি থানায় অবস্থান নিয়ে থানা রক্ষা, অস্ত্র গুলি সংরক্ষণ এবং সর্বোপরি জানমালের নিরাপত্তায় দিনরাত কাজ করছে তারা।
সেনাবাহিনীর কর্মকাণ্ডে আস্থা ফিরে আসছে পুলিশ ও জনগণের মাঝে। কাজে যোগ দেওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন পুলিশ সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের থানা রক্ষার ক্ষেত্রে, আমাদের অস্ত্রগুলি এগুলো সংরক্ষণের ক্ষেত্রে এবং যে জনগণের জানমাল নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আমাদের করেছে, এখনও করে যাচ্ছেন এবং তারা নিরাপত্তার কাজে আমাদের এখানে নিয়োজিত রয়েছেন এবং ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং অভয় দিয়ে আবার কাজে যোগদানের বিষয়ে অনুপ্রেরণা দিচ্ছেন। আমাদের থানার যে অভ্যন্তরীণ যে কার্যক্রম, জনগণকে সেবা দেওয়া, ডিডি বা মামলা, এই ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত আছে। আমাদের পুলিশ সদস্যরা এই ধরনের কার্যক্রম করছে। সবার মাঝে তৈরি হওয়া অস্বস্তি বা শঙ্কা কাটাতে প্রশাসন, পুলিশ ও নাগরিক সমাজকে নিয়ে করা হচ্ছে সমন্বয় সভা। সচেতনরা বলছেন, সেনাবাহিনী পুলিশের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পর তাদের উচিত কর্মস্থলে যোগ দেয়া। মানুষ হয়রানির সম্মুখীন হওয়ার ফলশ্রুতিতে মানুষের একটা বিক্ষুব্ধতা ছিল, একটা বিভিন্ন দুঃখজনক ঘটনা ঘটেছে, কারো প্রাণহানি হয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু যখন থেকে সশস্ত্র বাহিনী এই পুলিশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, তাদের উচিত ছিল সাথে সাথে আসা, তাদেরকে জানিয়ে আসা। তারা তো স্কট করে থানাকেও নিরাপত্তা দিচ্ছে, পুলিশকেও নিরাপত্তা দিচ্ছে। পুলিশ বাহিনী আগের ধ্যান ধারণা বাদ দিয়ে অভ্যাস স্বভাব বদলিয়ে নতুন করে তাদেরকে দেশপ্রেমিক নাগরিক হয়ে, জনগণের বন্ধু হয়ে তাদের উচিত যত দ্রুত সম্ভব তাদের কর্মে যোগ দেয়া। চট্টগ্রামের থানা পুলিশ ছাড়াও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা কালুরঘাট বেতার কেন্দ্র, কেইপিজেড, কাপকো, সিইউএফএল, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, জ্বালানি তেল স্থাপনাসমূহের নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। বাংলাভিশন নিউজ ডেস্ক। গেল 15 বছরে চাকুরিচ্যুত পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা সহ চাকুরিতে পুনর্বহাল না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তারা। শনিবার দুপুরে পুলিশ সেনা দপ্তরের সামনে মানববন্ধন থেকে তারা এই ঘোষণা দেন। তাদের অভিযোগ, প্রায় 450 পুলিশ সদস্যকে বিনা কারণে চাকুরিচ্যুত করেছে বিগত সরকার। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আমাদের কি অপরাধ ছিল? আমরা ছিলাম জনতার পুলিশ, মানবতার পুলিশ, এটাই আমাদের অপরাধ ছিল। শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করে অবস্থান নেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে কখনো অকারণে কখনো তুচ্ছ কারণে চাকরি হারাতে হয়েছে তাদের। আমার অপরাধ, আমি পুলিশ গ্যালারি পেজে বাংলাদেশ পুলিশ বাহিনীর সমস্যা নিয়ে দুই তিনটা কমেন্টস করছিলাম, লিখছিলাম আর কি, যে আমাদের বাংলাদেশ পুলিশের এই সমস্যা। ডোপটেস খেলা খেলেছে বেনজির স্যার, যে ডোপটেস খেলা একেবারে ভয়ানক ছিল। কাউরে দিছে যারা যারা দেখা যাচ্ছে মানব উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার, চিহ্নিত মানে দক্ষ অফিসার, তাদেরকে ফেলে দিছে। আর যারা ওই একই অপরাধের কারণে কাউকে চাকরিতে বহাল রাখছে তার চামচা রাখে। তবে বেশিরভাগ পুলিশ সদস্য ব্যক্তিগত প্রতিহিংসার শিকার বলে দাবি করেন। ফেসবুকের কমেন্ট নিয়ে অনেকজনের চাকরি খাইছে, আমি সহ আমার পুলিশ সদস্য অনেক আছে, আমার সহকর্মী। এখন আমি আমার সকল সদস্যের, আমি সহ যতগুলা লোক দাঁড়াইছে সবার চাকরি পুনর্বহালের জন্য আবেদন জানাচ্ছি। 4টা বিভাগীয় মামলা করছে এবং একটা বছরে আমাকে 10টা জায়গায় পোস্টিং করছে এবং বিভিন্ন জায়গায় হয়রানি করছে, অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেকের উচ্চ আদালতের আদেশের পরও চাকরিতে পুনর্বহাল না করানোর অভিযোগ করেন। বিজ্ঞ আদালত আমাকে নির্দোষ প্রমাণিত করে চাকরিতে পুনর্বহালের অর্ডার করছে, তারপরও হেডকোয়ার্টার থেকে বারবার করে আপিল করে আবার করছে, তারা আপিল করছে, কিন্তু তাদের আপিল না শুনে বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছে সেটা। তারপরেও আমাকে তারা পুনর্বহাল না করে আবার রিভিউয়ের জন্য আবেদন করতে চাচ্ছে। এক পর্যায়ে পুলিশের উচ্চ পর্যায় থেকে যোগাযোগ করা হয় আন্দোলনরতদের সাথে, আশ্বাস দেন দাবি পূরণের। এখানে আমাদের প্রায় 400-450 আছে। কেউ সাব ইন্সপেক্টর, এসআই, কনস্টেবল, এডিশনাল ডিআইজি স্যার পর্যন্ত আছে এখানে। এই ন্যায্য দাবি আমাদের যদি আদায় না হয় তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। এবং আমরা যারা এখানে আসছি সবাই যার যার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। এদিকে পুলিশ সদর দপ্তর থেকে এক খুদে বার্তা জানানো হয়, 639টি থানার মধ্যে 538টি থানার কার্যক্রম শুরু হয়েছে। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আরো আগেই দেয়া উচিত ছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এমন উপলব্ধি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের সময় দলের কিছু নেতাকর্মী ও পুলিশের অতি উৎসাহীরা বাড়াবাড়ি করেছে, তবে সরকার সেই ভুল সংশোধনের চেষ্টা করেছিল বলেও দাবি করেন তিনি। সজীব ওয়াজেদ জয়ের এমন কিছু বক্তব্য নিয়ে মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের জেরে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
দেশত্যাগের পর আশ্রয় নেন নয়াদিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডল বিমান ঘাঁটিতে। সবশেষ তথ্য মতে ওই বিমান ঘাঁটির গোপন সেফ হাউসে রাখা হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে। মা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে এক এক সময় এক এক কথা বলছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। দেশের এই পরিস্থিতিতে শুরুতে এমন মন্তব্য করলেও ভারতের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ওটা ছিল অভিমানী বক্তব্য। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম, তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে। জয় স্বীকার করেন আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বিষয়ে ভুল হয়েছে। সে কেউ যদি মিলিটেন্ট হয় তার বিচার করে তাকে জেলে দেওয়া উচিত, তাকে যদি ফাঁসিও দিতে হয় আইনগতভাবে বিচার করে তাকে সাজা দিতে হবে। এমনি গ্রেফতার করে রাখা উচিত হয় না, এটা ঠিক না কোনো গণতান্ত্রিক দলে সমাজে। এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে কেউ যদি এটা করে থাকে, এটা একটা ভুল হয়েছে। তিনি বলেন সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কেউ বাড়াবাড়ি করেছেন, সেটা ভুল ছিল বলেও মন্তব্য করেন জয়। বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আমি সব সময় এটার বিরুদ্ধে। সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের। দলটি এত বড়, দেশটি এত বড়, এত মানুষ আছে, মাঝে মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যারা বাড়াবাড়ি করে ফেলায়, তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় না, তারা নিজেদের মতন করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক রাখা সঠিক সিদ্ধান্ত ছিল না বলেও মনে করেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ তিনি ওনার কনভিকশন হয়েছে, তিনি তার সাজা করেছেন। তিনি বয়স্ক একজন মহিলা, ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না, তিনি গৃহবন্দী ছিলেন, তবে আমার মতে আসলে ওটা আর প্রয়োজন ছিল না। তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ওনাকে ছেড়ে দেওয়া। বাংলাদেশে ব্যাপক সমালোচিত আইসিটি অ্যাক্টের কিছু ধারা সঠিক ছিল না বলেও জানালেন জয়, তবে পরের বিষয়টি নিজে ঠিক করার জন্য সুপারিশ করেছিলেন বলেও জানালেন সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। নতুন অন্তর্বর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয় দাবি করেন শেখ হাসিনা একটি বিবৃতির মাধ্যমে পদত্যাগ পত্র জমা দিতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা গণভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করলে তিনি পদত্যাগ করার সময় পাননি, এমনকি দেশ ছাড়ার আগে গোছানোর সময়ও পাননি শেখ হাসিনা। জয় দাবি করেন সাংবিধানিকভাবে তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। গেল 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে আন্দোলনকারীদের দাবি মেনে 6 আগস্ট সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে আওয়ামী লীগ, এমন ইঙ্গিত দেন সজীব ওয়াজেদ জয়। আগামী 3 মাসের ভেতর বাংলাদেশে নির্বাচন দেখতে চান জয়। আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে, ক্ষমতায় আসতে না পারলেও বিরোধী দল হিসেবে রাজনীতি চালিয়ে যাবে আওয়ামী লীগ, এমনটি জানান শেখ হাসিনা পুত্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কলাবাগান ও শাহবাগ এলাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শ্রমিক সহ সবাইকে নিয়ে মত বিনিময় সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সকালে বীর উত্তম সিআর দত্ত রোডের প্ল্যানার্স টাওয়ারের সামনে মত বিনিময় সভায় অংশ নেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। ঢাকা 10 আসনে গত নির্বাচনে বিএনপির প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম,
এ সময় বিএনপি নেতারা এলাকার ব্যবসায়ী সহ মানুষদের কাছ থেকে সমস্যার কথা শুনেন এবং বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন। বলেন, কোনো দুর্নীতি, চাঁদাবাজি চলবে না। এলাকার শান্তি শৃঙ্খলা এবং স্বাভাবিক অবস্থা বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলেও জানান বিএনপি নেতারা। চলমান সংকটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ডাকাত আতঙ্কে রাত জেগে এলাকায় এলাকায় পাহারা এখন দেশ জুড়ে। অনেকটা উৎসব মুখর পরিবেশে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টায় সাধারণ মানুষ। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সড়কের প্রতিটি জায়গায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের সরব উপস্থিতি। মূল সড়কের বাইরে পাড়া মহল্লায়ও রাত জেগে বাড়িঘর পাহারা দেয় সাধারণ মানুষ। এলাকায় আসা প্রতিটি গাড়ি তল্লাশির পরই ছাড়া হয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব বয়সী মানুষ এই স্বেচ্ছাশ্রমে অংশ নিচ্ছেন। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় ডাকাত আতঙ্কে পাহারা জোরদার করে সাধারণ মানুষ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ বাসা থেকে বেরিয়ে এসে এলাকা পাহারা দিচ্ছেন। একে দেশের মানুষের ঐক্যবদ্ধ থাকার একটি নজির বলে মনে করছেন সাধারণ মানুষ। নরসিংদীতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকা একদল শিক্ষার্থী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 88,50,000 টাকা উদ্ধার করেছে। আটক করা হয়েছে 3 জনকে। শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শাহে প্রতাপ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আটক 3 জন হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হরিয়ালা এলাকার মোহাম্মদ মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের রাসেল আহমেদ এবং আশুগঞ্জের দুর্গাপুর এলাকার জুলহাস মিয়া। শিক্ষার্থী জানায়, একটি প্রাইভেট কার ভৈরবের দিকে যাচ্ছিল। এর চালক ও যাত্রীদের সাথে কথা বলার সময় সন্দেহ হয়। পরে প্রাইভেট কারে থাকা 2টি ব্যাগে এসব টাকা পাওয়া যায়। টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরে টাকা ও গাড়ি সহ 3 জনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয় সেনা সদস্যরা। পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন 2024 প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। বিশেষ অতিথি পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ মনির উদ্দিন আহমেদ, আজিজুর রহমান, মুস্তফা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশেদ আলী চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। সম্মেলনে 2024 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমেদ ইনায়েত মঞ্জুর, শাহনওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সুপ্রিম কোর্ট ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভের তোড়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে বিচারপতি আশফাকুল ইসলাম। ঘরে ঘরে পীরগঞ্জের সাইদের মতো বীর জন্মালে সোনার বাংলা গড়তে সময় লাগবে না, রংপুরে বললেন ডক্টর ইউনূস। পরিবারের সাথে সাক্ষাৎ। সেনা প্রহরায় দেশের বিভিন্ন থানার কার্যক্রম শুরু, সুযোগ সুবিধা সহ পুনর্বহাল না করলে আত্মহত্যার হুমকি 15 বছরের চাকরিচ্যুত পুলিশ সদস্যদের। খালেদা জিয়াকে আরো আগেই মুক্তি দেওয়া উচিত ছিল, শেখ হাসিনা পদত্যাগ করেনি, বিদেশি গণমাধ্যমকে বলেছে সজীব ওয়াজির জয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।